দাবি পূরণ না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা বন্ধ, সারা দেশের ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা, প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। খুলনায় ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আজও চলছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি। বন্ধ তেল উত্তোলন সরবরাহ হচ্ছে না 16 জেলার পাম্পে। সিগন্যাল ফুরিয়ে গেছে, তারপরেও হরেন বাজে। অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। শব্দ রূপ নিয়েছে সন্ত্রাসে, সড়কে নামলে হর্নে অতিষ্ঠ রাজধানীবাসী, বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা, জানালেন পরিবেশ উপদেষ্টা। গতি ফেরাতে কাস্টমসকে নতুনভাবে সাজানো হলেও মিলছে না সুফল। পণ্য আমদানিতে হয়রানি, আগের মতোই দাবি ব্যবসায়ীদের। মাঠ পর্যায়ে চলছে ঘুষ বাণিজ্য, অটোমেশনের তাগিদ। সকালের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। দাবি আদায়ে মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা, ফলে বন্ধ সারা দেশের ট্রেন চলাচল। ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। তাদের দাবি আগে থেকে জানিয়ে দিলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা, আবার কেউ বা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেল স্টেশনে আজ তাদের অপেক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা, আর এতেই বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। তাই ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নীরবতা, খোলেনি আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলো। কিশোরগঞ্জ যাবো কি 11 প্রভাতিতে, এখন এসে শুনি ট্রেন বন্ধ। আমরা অনলাইনে টিকিট কাটছি, এখন আসি দেখি যে ট্রেন বন্ধ, তাহলে আমরা এখন উপায় হারা। স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ, তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতের রাতে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। এখন কি করব ভাবছি, দুটো বাচ্চা নিয়ে এখন কিভাবে যাব। সারা রাত বসে আছি আমরা, ভোর রাত্রে সকালে ধুমকেতু ট্রেন ধরার জন্য। এখন স্টেশনে এসে বলে কি যে না, অবরোধ চলছে, ট্রেন বন্ধ। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুষঙ্গিক সুবিধা দেয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে। আসলে সমস্যাটি শুরু হয়েছে 2021 সালে। 2021 সালে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে আসলে রেলের যারা রানিং স্টাফ তাদের মাইলেজ এবং পেনশন সংক্রান্ত যেই সুবিধা তা বাতিল করে দেয়। এর আগের প্রেক্ষাপট হচ্ছে 1862 সাল থেকে রেলের রানিং স্টাফরা এই সুবিধাটি পেয়ে আসছেন। অর্থাৎ রেলে যারা দায়িত্ব পালন করেন, রানিং স্টাফ মানে হচ্ছে যারা চলতি ট্রেনের যাত্রী, চলতি ট্রেনের যারা কর্মী, অর্থাৎ একটি চলন্ত ট্রেনে যেসব স্টাফরা দায়িত্ব পালন করেন তাদেরকে বলা হয় রেলের রানিং স্টাফ। এর মধ্যে হচ্ছে এলএম অর্থাৎ চালক, সহকারী চালক, গার্ড এবং হচ্ছে রেলের অন্য যে ট্রেন পরিচালক আছে, যে পদগুলো আছে এরা হচ্ছে মূলত রেলের ব্রিটিশ রুলস অফ ল, যে রেলের যে আইন রয়েছে 1862 সালের, সেই আইন অনুযায়ী তারা হচ্ছে রেলের জরুরি কর্মী এবং তারা হচ্ছে আপদকালীন কর্মী। এই রানিং স্টাফদের কোনো ছুটি নেই, রানিং স্টাফদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই। সকল সরকারি অফিস এবং সরকারি ছুটি শুরু করে সব দিনেই আসলে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়। একটি নির্দিষ্ট জায়গা থেকে ট্রেন ছেড়ে আবার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত তাদেরকে 2-3 দিন পর্যন্ত আসলে বাইরে অবস্থান করতে হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরেন কেউ একজন রানিং স্টাফ, তিনি যদি ঢাকার কমলাপুর থেকে যাত্রী নিয়ে তিনি যদি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করেন, তাহলে তার 12 থেকে 14 ঘন্টা লাগে পৌঁছাতে এবং সেখানে তাকে একদিন থাকতে হয়, এরপরে আবার ট্রেন নিয়ে ঢাকায় আসতে হয়। অর্থাৎ অন্যান্য সরকারি যে কর্মচারী রয়েছে তাদের সাথে তাদের জবের যে পার্থক্য সেটা কিন্তু হচ্ছে অনেক বিস্তর। অর্থাৎ তারা 24 ঘন্টা বাবদ তারা হচ্ছে ডিউটি পালন করেন এবং তারা হচ্ছে যে ট্রেন নিয়ে আবার ফিরে আসা পর্যন্ত তারা দীর্ঘ সময় বাইরে থাকতে হয়। এই যে অতিরিক্ত ওভারটাইম ডিউটি, আন্তর্জাতিক যে কর্মমান 8 ঘন্টা রয়েছে তার থেকে তাদেরকে অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়। সেই কারণে আসলে ব্রিটিশ সরকার 1862 সাল থেকে তাদেরকে এই অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য দিয়ে থাকে মাইলেজ এবং বাড়তি
সুবিধা হচ্ছে পেনশনে গিয়ে তাদের যুক্ত হয় 75% বাড়তি অর্থ। সেটি আসলে তারা যুগের পর যুগ অর্থাৎ 100 বছর ধরে তারা সেটি পেয়ে আসছিলেন। হঠাৎ করে 2021 সালে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে এটিকে বাতিল করে দেয়। তারপর থেকেই আসলে রেলের রানিং স্টাফরা আন্দোলনে নামেন এবং সেই দাবিতে তাদের আন্দোলন দীর্ঘদিন আসলে চলেছে, নানা চড়াই উৎরাই পেরিয়েছে এবং তারা এর আগেও ট্রেন বন্ধের মতো কর্মবিরতির মতো নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। সরকারের তরফ থেকে আসলে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, যেই কারণে তারা আসলে সেখান থেকে ফিরে এসেছেন, চূড়ান্ত কর্মসূচিতে যাননি। কিন্তু এখন চলতি মাসের যে 1 তারিখ, সেদিন থেকে তাদের জানুয়ারির 1 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছিলেন 27 তারিখের মধ্যে না মেনে নিলে 28 তারিখ থেকে তারা আসলে কর্মবিরতিতে যাবেন। সেই দীর্ঘ 4 বছরের লড়াইয়ে তারা আজকে একেবারেই শেষ পর্যায়ে এসে রানিং স্টাফরা কর্মবিরতিতে চলে গেছেন এবং যাত্রীরা আসলে ভোগান্তিতে পড়েছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। যাব চট্টগ্রামে, একই খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজকে সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে কোনো ট্রেন কিন্তু এখনো পর্যন্ত ছেড়ে যায়নি। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 4টি ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করা হয়েছে। 4টি ট্রেনের মধ্যে ঢাকাগামী চট্টলা, সুবর্ণ, কক্সবাজারগামী কক্সবাজার স্পেশাল ট্রেন এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এবং এখানে আসার পরে আমরা যেটি দেখেছি, সাধারণ মানুষজন কিন্তু জানতো না যে আজকে থেকে কর্মবিরতি রয়েছে এবং ভোর থেকেই হাজার হাজার মানুষ কিন্তু চট্টগ্রাম রেল স্টেশনে এসেছেন পরিবার পরিজন নিয়ে। অনেকে যারা পিকনিকে কক্সবাজারের উদ্দেশ্যে এসেছেন, আগে টিকিট কেটে রেখেছে। অনেকে যারা ঢাকায় আজকে ট্রিটমেন্ট করার কথা রয়েছে, তারাও আমরা দেখেছি সকালে কিন্তু তাদের নির্ধারিত যে গন্তব্য, সেই কারণে কিন্তু চট্টগ্রাম রেল স্টেশনে এসেছেন। কিন্তু এই যে কর্মবিরতি, সেই কর্মবিরতির কারণে রানিং স্টাফদের যে কর্মবিরতি, সেই কারণে যে ট্রেন চলছে না, সেক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছেন আমরা দেখেছি যাত্রীরা। তারা বলেছেন যদি আগে সন্ধ্যার দিকে অন্তত ঘোষণা দেওয়া হতো যে সকাল থেকে ট্রেন চলবে না, সেক্ষেত্রে তারা অন্যত্র ব্যবস্থা করে নিত। কিন্তু গতকাল রাত 12:30টায়ও ট্রেনের অনলাইনে টিকিট কেটেছেন এমনও অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যদি ট্রেন না চলে তাহলে রাত 12টায় তারা টিকিট কাটলেন, সেই টিকিটের টাকা তারা কে ফেরত দিবেন। তবে আমরা দেখেছি এখানে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যারা অনলাইনে টিকিট কেটেছেন, তাদের অনলাইনে টাকা ফেরত দেওয়া হবে সেভাবে, আর যারা অফলাইনে টিকিট কেটেছেন তারা সেইভাবে কাউন্টার থেকে টাকা ফেরত দিতে পারবে। সেই ঘোষণাটুকু কিন্তু আমরা দেখছি এখান থেকে দিচ্ছেন। তবে সকালে যে পরিমাণ এখানে আসলে যাত্রীরা ছিল, এই মুহূর্তে যাত্রীরা কিন্তু আমরা দেখছি যারা বিভিন্নভাবে তারা যাদের যে গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা যাচ্ছেন। বিশেষ করে ঢাকার যাত্রী যারা ছিলেন চট্টলা এক্সপ্রেসের, আমরা দেখেছি তারা অনেকেই বাসে করে কিংবা অন্য কোনো পথে তারা তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাইফুর রহমান রকি। বিভিন্ন দাবিতে রেলের রানিং স্টাফরা সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি পালন করছেন। তাদের এই কর্মবিরতির কারণে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছে রাজশাহী রেল স্টেশনে। রাজশাহী রেল স্টেশনে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে এখানে সকাল 6:20-এ এখানে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় তিতুমির এক্সপ্রেস ট্রেন, সেটি ছাড়েনি। পাশাপাশি সকাল 7টায় এখানে বনলতা এক্সপ্রেস ট্রেনও কিন্তু ছেড়ে যায়নি। যেহেতু এই ট্রেনগুলোতে আসলে অনেক যাত্রী ছিল এবং তারা কিন্তু জানতেন না যে এই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে তারা টিকিট কেটেছেন রীতিমতো, তারা কিন্তু ট্রেনে ধরার জন্য এসেছেনও। তবে এই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন এবং তারা কিন্তু বিক্ষুব্ধ হয়েও এক পর্যায়ে এইখানে থাকা যাত্রীদের জন্য বেশ কিছু চেয়ার তারা এখানে ভাঙচুর করেছেন। পাশাপাশি রেলওয়ের এক কর্মকর্তাকেও তারা মারধর করেছেন, পাশাপাশি 2 জনকে তারা আটকে রেখেছেন। এখন তারা যেটি চাচ্ছেন যে ট্রেন চলাচল স্বাভাবিক হোক এবং তারা যাদের নিজ নিজ গন্তব্যে যেন পৌঁছাতে পারে সে ব্যবস্থা যেন রেলওয়ে কর্তৃপক্ষ সেটি করে। তবে এখন পর্যন্ত রেলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাই কিন্তু রাজশাহী রেল স্টেশনে এসে উপস্থিত হয়নি, যে কারণে আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন তারা। এবং তারা যেটি বলছেন এখন তারা বিকল্পভাবেও যে যাবেন সেটির ব্যবস্থাও কিন্তু এখন বলছিলেন। এখন কিন্তু আসলে ট্রেনের টিকিট যে ফেরত দিবেন আসলে সেটার পরিস্থিতিও কিন্তু তারা দেখছেন না। এই কাউন্টারে আমরা কিছুক্ষণ আগে দেখছি
এবং ছাত্ররা যারা আছেন এবং যারা যাত্রীরা আছেন তাদেরকে শান্ত হওয়ার জন্য কিন্তু সেনাবাহিনীর যারা সদস্য এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বলছেন তো দ্রুতই পরিস্থিতি যেন স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয় এমনটাই দাবি আসলে তারা করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এই মুহূর্তে নগরীর খালিশপুরে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা তৃতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ও মালিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু কর্মবিরতি চলছে। তাদের যে দাবি, তাদের শ্রমিক সংগঠনের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতি পালনের ফলে খুলনা থেকে যে সমস্ত তেলের ডিপো বা জ্বালানি তেলের ডিপো রয়েছে সব ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে। এখানকার যারা শ্রমিক সংগঠন এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে বলছেন যে তাদের যে নেতা তাকে আসলে অযৌক্তিকভাবে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আসলে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তারা বলছেন যে তাকে জামিনে অথবা মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। এর পাশাপাশি যদি বলি এর ভোগান্তির কথা, এর ফলে কিন্তু খুলনার যে তিনটি জ্বালানি তেলের ডিপো রয়েছে অর্থাৎ পদ্মা, মেঘনা এবং যমুনা, এখান থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে, একই সঙ্গে কিন্তু পরিবহনও বন্ধ রয়েছে। ফলে খুলনা থেকে যে 16টি জেলায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16টি জেলায় বিভিন্ন পাম্পে যে তেলের সরবরাহ সেটি কিন্তু গত প্রায় 3 দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে পাম্পগুলোতে কিন্তু তেলের সংকট পড়তে পারে এমন আশঙ্কাও কিন্তু রয়েছে। এখানে অবশ্য শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এরই মধ্যে এই যে তেলের ডিপো, সেই ডিপোর সামনে আসলে আসতে শুরু করেছেন এবং তারা তাদের দাবির কথা জানাতে শুরু করেছেন এবং তাদের যে সংগঠনের কার্যালয় রয়েছে খুলনার খালিশপুরে সেখানেও কিছু সময় পর তারা আসলে জড়ো হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এদিকে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে কথা জানিয়ে থাকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানকার যারা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা আসলে বলছেন আজকে জেলা প্রশাসন কার্যালয়ে তাদের সঙ্গে একটি সভারও কথা রয়েছে, যদিও সময়টি এখনো নির্ধারিত হয়নি এবং সেই সভা থেকে তাদেরকে আসলে আহ্বান জানানো হবে যাতে তারা আসলে এই কর্মবিরতিটি তারা আসলে যাতে দ্রুত উঠিয়ে নেয়, কারণ এর ফলে কিন্তু বিভিন্ন পাম্পে তেলের সংকটে পড়ার একটি আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। আমরা এখানকার শ্রমিক সংগঠনের যারা নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং মালিক সংগঠনের নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে এই যে বিভিন্ন ডিপোর সামনে আসলে আসতে শুরু করেছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি সে দাবি মানা না পর্যন্ত তারা কিন্তু এখানে কর্মবিরতি পালন করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ট্যাঙ্ক লরি মালিক ও শ্রমিকদের যে কর্মবিরতি তার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। সকালের সময় আরও থাকছে খেলতে গিয়ে নিখোঁজ 9 বছরের শিশু, 3 দিন পর মিলল লাশ, চাঁদপুরের মতলবে গ্রেফতার 2, জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। নরসিংদীতে বাড়িতে ঢুকে দুর্বৃত্তের হামলা, কিশোরী নিহত। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি ক্লাস 5 পাইপের বস, না কিনলে লস। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আবাসিক এলাকা, ড্রাইভিং সিটে বসলে আইন বা শিষ্টাচারের পরোয়া করেন না চালকরা। সড়কে নামলে হর্নের বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। 55 ডেসিবেল সর্বোচ্চ মাত্রা হলেও ঢাকার 4 নীরব এলাকার প্রত্যেকটিতে এই মাত্রা 80 ডেসিবেলের কাছাকাছি। জনগণ কবে সচেতন হবে সে অপেক্ষায় না থেকে বিদ্যমান আইনের প্রয়োগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। জুম্মান সাদিক জাবলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামসুল আরিফিন প্রিন্স। শহুরে কাব্যে ট্রাফিকের ক্যাকাফোনির বিশেষ আবেদন থাকলেও তিলোত্তমা ঢাকার বাস্তবতা বলছে এখানে শব্দ দূষণ রূপ নিয়েছে শব্দ সন্ত্রাসে, যার প্রধানতম কারণ ছোট বড় প্রাইভেট কিংবা পাবলিক যানবাহনের অযাচিত হর্ন। 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প এলাকার জন্য বেঁধে দেয়া আছে শব্দের মানমাত্রা। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে নীরব এলাকা হিসেবে। ঢাকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচিবালয়, আগারগাঁও ও সম্প্রতি বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। তাতে কাজের কাজ হয়নি কিছুই। প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই শব্দের মাত্রা পৌঁছে গেছে 75 ডেসিবেলের বেশি।
পথে চলতে প্রতিনিয়ত কানের ওপর এই অত্যাচারে নাজেহাল ট্রাফিকের দায়িত্ব পালনকারী পুলিশ, খুদে শিক্ষার্থী আর পথচারীরাও। এটা আসলে শুধু পলিউশনের ভিতর আসলে সীমাবদ্ধ নেই, এটার খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এখানে হর্ন বাজানো নিষেধ, এরকম অনেক ব্যানার ফেস্টুন লাগানো থাকে, কিন্তু আসলে কথা হচ্ছে এটা কতজন মানে। গ্রামে তো এতটা শব্দ হয় না, কিন্তু ঢাকা শহরে আসলে অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। অনেক অ্যাম্বুলেন্স আমরা নিজেরা দেখেছি যেগুলোতে কোনো রুগীই নেই, এত লাউডলি সাউন্ড করে চলে যাচ্ছে, যেটা মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস রাস্তায় যারা চলাচল করতেছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্য কারণে দেখতেছে যে এখানে যানজট সৃষ্টি আছে, গাড়ি যাইতে পারতে, সিগন্যাল ফুড়ে গেছে, তারপরেও হরেন বাজে। আপনাদের মাধ্যমে ওনাদেরকে বলতে চাই যেন ওনারা ড্রাইভার সাহেবরা যেন অকারণে হর্ন না বাজায়। এত সাইনবোর্ড আর প্রচারণা আদৌ কি কোনো প্রভাব ফেলছে গাড়ির ড্রাইভিং সিটে থাকা পেশাজীবীদের আচরণে? একটা গাড়ি চার্জ দিচ্ছে না, তারা তো টুকাতে বলা যায় না, হরেন দিলে সে সাইড দিয়ে। ওই গাড়ি দেখছেন রোডে প্রতিবন্ধকতা করে দাঁড়ায় রয়েছে, এই কারণে হরেন মারতে হয়। অটো রিক্সা আর এই যে পাওয়ার রিক্সা এগুলোর জন্য আমাদের হরেন বাজাইতে হয় বেশি। মাস লেভেলে আইনের ভঙ্গের যে প্রবণতা মানুষের ভিতরে আছে, সেটির কারণে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টানা উচ্চ শব্দের মধ্যে থাকায় কেবল বধিরতা নয়, মেজাজ খিটখিটে হওয়া, নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মস্তিষ্ক সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে আছে এই শহরের লাখ লাখ মানুষ। ব্রেইনের একটা ক্যাপাসিটি থাকে, অতিরিক্ত চিল্লাচিল্লি করলে তার ব্রেইনে একটা ইরিটেট হয়, অনেকের একটু পালপিটেশন থাকে, হার্টে প্রবলেম থাকলে ওদের হার্টবিট বেড়ে যায় এবং এটার জন্য ব্লাড প্রেশারও বেড়ে যায়। বিদ্যমান আইন সংস্কারে কাজ চলছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানালেন, পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা। ঢাকার 10টা এলাকাতে লাগাতার একটা ক্যাম্পেইন, যেটা আমরা এয়ারপোর্ট এলাকায় করলাম, ওটা করব। এর মধ্যে যদি আইনটা হয়ে যায়, যেখানে পুলিশকে আমরা এম্পাওয়ার করি, পুলিশও তাহলে ফাইন করতে পারবে। 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা করে এটাকে নিয়ন্ত্রণে আমাদের আনতেই হবে। কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য শব্দের গ্রহণযোগ্য মাত্রা 55 ডেসিবেল। কান ফাটানো হর্ন থেকে রাজধানীবাসীকে কিছুটা প্রশান্তি দিতে আরও নতুন 10টি নীরব এলাকা ঘোষণার পরিকল্পনা রয়েছে পরিবেশ অধিদপ্তরের, এবং তা বাস্তবায়িত হবে খুব শীঘ্রই। তবে শুধুমাত্র এই নীরব এলাকার ঘোষণা কিংবা আইনের সংস্কার নয়, আইনের শক্ত প্রয়োগ প্রয়োজন শব্দ দূষণ নিয়ন্ত্রণে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়াতে হবে জনসচেতনতা। আগারগাঁও থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। কাস্টমসকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিলেও ব্যবসার জটিলতা শেষ নেই বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। রাজস্ব বোর্ডের উপরের দিকে বড় ধরনের পরিবর্তন আসলেও মাঠ পর্যায়ে ঘুষ বাণিজ্য চলছে বলে দাবি তাদের। তবে এইচএস কোডের ব্যাখ্যা সহজ করতে পারলে জটিলতা কমে আসবে বলে মত আইনজীবীদের। আর কাস্টমসকে অটোমেশন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে বাণিজ্য উদারীকরণের দিকে যেতে হবে বাংলাদেশকে। পাশাপাশি খরচ কমানো, সহজীকরণ ও সেবার আধুনিকায়নের মাধ্যমে বাণিজ্যে আনতে হবে গতি, যাতে বাড়বে রফতানি ও বিনিয়োগ। এ লক্ষ্যে 2023 সালে নতুনভাবে প্রণীত হয় কাস্টমস আইন। তবে ব্যবসায়ীদের দাবি, পণ্য আমদানিতে হয়রানি রয়েছে আগের মতোই। বলেন এনবিআরের নীতি প্রণেতারা, পরিবর্তন হলেও মাঠ পর্যায়ে নেই কোনো পরিবর্তন। এনবিআরের যে বর্তমান চেয়ারম্যান, মেম্বার, এদের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু সবাই ফিল করছে, বাট ডাউন দ্য লাইন সে আগের অবস্থানেই আছে। সে ঘুষ কি বন্ধ হয়েছে? নো, বন্ধ হয় নাই। বাংলাদেশে কটন ইম্পোর্ট যে কেউ কিন্তু আনতে পারে উইদাউট ডিউটি। বাংলাদেশে ম্যানমেড ফাইবারের যে র মেটেরিয়ালস, সেটা আনার ক্ষেত্রে আপনারা নানা রকমের এটি, তারপরে আরও কি ওইটা এটির উপর আবার ভ্যাট, এই ধরনের ইম্পোজ করে রেখেছেন কেন? আইনজীবীরা বলছেন, কাস্টমস আইন হলেও বিধিমালাগুলো সময় উপযোগী না হওয়ায় পণ্যের মান ও আকার ভেদে শুল্ক নির্ধারণ নিয়ে জটিলতা কাটেনি। একটা মাইক্রোফোন কিন্তু অনেকভাবে কিন্তু আপনি এটাকে ইন্টারপ্রিট করা যায়। একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ঢুকাই দিলেন, সেখানে দেখা গেল ট্যারিফটা একটু কমলো। এই ইন্টারপ্রিটেশনের জায়গাগুলি ব্যবসায়ীরা তারা খুঁজতে থাকে। কাস্টমস অথরিটি সে ধরে নিচ্ছে জানা এটাকে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে দিব না, সেটাকে আমি অন্য একটা ক্যাটাগরিতে পড়ে, যেখানে তার 14% 15% দিতে হবে। ব্যবসায়ী যাবে জানা আপনি 8%-এর মধ্যে নিয়ে আসেন, সেখানে করাপশন একটা ইস্যু চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন, ডিজিটালাইজেশন বা অটোমেশন করার পাশাপাশি অনিয়ম বন্ধ করতে পারলে কাস্টমস থেকে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে, পূরণ হবে IMF এর শর্ত। রাজস্ব আদায় বাড়ানোর সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে যে পুরো রাজস্ব আদায় প্রক্রিয়ার স্বচ্ছতা, এবং স্বচ্ছতাটা কখনোই আসবে না যদি কাস্টমসটা
ডিজিটাইজেশন না হয়। কাস্টমস দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, কাস্টমসকে অটোমেশনের কাজ শুরু হয়েছে। আমরা এই বছর চেষ্টা করছি যে আমাদের যে আউটস্ট্যান্ডিং কমিটমেন্টগুলো ছিল, বিভিন্ন রকমের অটোমেশনের যে সিস্টেমগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলোকে ফুললি অপারেশনালাইজ করা। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বাণিজ্য শুল্ক ধীরে ধীরে কমিয়ে আনার বাধ্যবাধকতায় বাংলাদেশকে কর আহরণের বিকল্প হিসেবে প্রত্যক্ষ করের উপর জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ থাকায় রংপুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশঙ্কাজনকভাবে কমেছে শিক্ষার্থীর উপস্থিতি। এছাড়াও দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও দারিদ্রতার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অনাগ্রহ বাড়ছে। রয়েছে অবকাঠামো ও শিক্ষক সংকটও। শিক্ষাবিদদের মতে চরাঞ্চলে শিক্ষার মান বাড়াতে প্রয়োজন আলাদা শিক্ষানীতি। শাকির মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2024 সালের বন্যায় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের একটি চরের দৃশ্য। অথই পানিতে ঝুঁকি নিয়ে স্কুল থেকে নৌকায় করে বাড়ি ফিরছে শিশুরা। প্রতি বছর বন্যায় এমন পরিস্থিতি মোকাবিলা করতে হয় তাদের। আর শুষ্ক মৌসুমে নদীর হাঁটু পানি ও দীর্ঘ ধুলোমাখা পথ পাড়ি দিয়ে যেতে হয় পাঠশালায়। চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে 59 জন শিক্ষার্থী থাকলেও প্রতিদিন গড় উপস্থিতি 12 থেকে 15 জন। এমন চিত্র রংপুর বিভাগের চরাঞ্চলের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষকরা বলছেন, দুর্গম যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় উপস্থিতির হার কমেছে। আগে আমাদের বিস্কুট দিত টিফিনের আগে, বিস্কুটটা পেলে আমাদের ভালো হতো আর টিফিনে খাইতাম। স্যার আমরা খেয়ে আসি নাই, আমাদের ছুরি দেন স্যার। এই অবস্থাতে আমরা নিরুপায়। এই যে আমাদের স্কুলে যে বাচ্চাটা আসে দুপুর এই 2টা হইতে হইতে বাচ্চাটাকে আবার নিয়ে যায় তারা ওই বাবা মার কাজে সাহায্য করার জন্য। চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাবৃত্তি প্রদান ও স্কুল ফিডিং এর মতো সুবিধা বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। বিভাগীয় শহরের যে সুযোগ সুবিধা আমরা সরকারিভাবে বরাদ্দ দেই, সেই একই রকম সুযোগ সুবিধা তার জন্য যদি বরাদ্দটাকে নিশ্চিত করেন, সেটি দিয়ে কিন্তু তার জন্য আমরা স্কুলমুখী করতে পারবো না। তো ওখানে কিন্তু ঝরে পড়া শিক্ষার্থীর পরিমাণ বাড়বে। তবে শিগগিরই স্কুল ফিডিং কার্যক্রম চালু সহ চরাঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কার্যক্রম অনলাইনে চালু হয়েছে। স্কুল ফিডিং কর্মসূচি চালু করতে পারলে আমাদের সকল শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত আসবে বলে আমরা মনে করি, কারণ ওই চরাঞ্চলে প্রান্তিক লোকজনের বসবাস ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি। রংপুর বিভাগের চরাঞ্চলের 340টি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা 60,778 জন, আর শিক্ষক রয়েছেন 1,487 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে পানি না থাকায় মরুভূমির আকার ধারণ করছে। চরাঞ্চল সহ নদীপথে যাতায়াতকারীরা পায়ে হেঁটেই পার হচ্ছে নদী। বন্ধ রয়েছে বেশ কয়েকটি আন্তঃজেলা ও বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। চরাঞ্চলে হাজার হাজার মানুষকে প্রতিদিন প্রয়োজনের তাগিদে 8 থেকে 10 কিলোমিটার বালুর চর পায়ে হেঁটেই পাড়ি দিতে হচ্ছে নদী। দীর্ঘদিন খনন না করায় উজানের পানি এবং ভাঙনে নদীগুলোর এমন অবস্থা বলে পানি উন্নয়ন বোর্ড। আর নদীগুলো খননের দাবি স্থানীয়দের। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। উত্তাল ব্রহ্মপুত্র নদ এখন মরুভূমির মতো ধুধু বালুচর। কিছুদিন পূর্বেও যে নদে সারা বছর ছিল পানি, এখন বছরের প্রায় অর্ধেক সময় সেখানে থাকছে না পানি। নদী শুকিয়ে যাওয়ায় যোগাযোগ নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষ। ঘোড়ার গাড়ি ও পায়ে হেঁটে মাইলের পর মাইল শুকনো নদীর বালুচর পাড়ি দিতে হচ্ছে তাদের। নদীর এমন অবস্থায় বর্ষা মৌসুমে নৌকায় যোগাযোগ সহজ হলেও অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত নদীতে পানি না থাকায় পায়ে হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত আসতে হচ্ছে তাদের। বিপাকে পড়তে হচ্ছে রোগী ও শিশুদের। নদী তো পুরোটাই মরুভূমি, মানুষের প্রচুর কষ্ট। আমাদের সাহেব জেলে বয়স্ক লোক ছেলে যাওয়া আসা কষ্ট হয়, তারা এখন হাট বাজার আসতেই পারে না। নৌকা চলে না, পাও চলে না, গাড়ি চলে না, খালি ধুলা আর ধুলা। চরাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় যোগ হয়েছে মারাত্মক দুর্ভোগ। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আন্তঃজেলা নৌঘাট। নাব্য সংকটে 1 বছরের বেশি সময় থেকে বন্ধ বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। পানি নাই, চাষরা মধ্যে নাও ঠেলা লাগে, কাউর ভিজা যায়। এই নদী যতক্ষণ পর্যন্ত মেরামত না করা হবে, অর্থাৎ খনন করা না হবে,
ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানুষের শান্তি হবে না। উজানের পানি প্রবাহ না থাকায় এবং বর্ষায় পলি জমে শুষ্ক মৌসুমে নাব্য সংকটের সৃষ্টি হচ্ছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ছোট নদী যেগুলো আছে, যেগুলো খনন না থাকায় এই নদীগুলো আস্তে আস্তে পলি ভরে সিল্টেড হয়ে গেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে নদী মৌজালাপে নদী আছে, কিন্তু দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে আসলে নদী নেই। তো এইটার কানেকশনই আমরা ৬৪ জেলায় আসলে সারা বাংলাদেশে আসলে কিছু নদী খনন কার্যক্রম নেওয়া হয়েছিল প্রথম ফেজে, এবং দ্বিতীয় ফেজেও আসলে যেগুলো খনন করা হয়নি সেগুলোর কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলায় ব্রহ্মপুত্র নদের ১৬৫টি চর রয়েছে। এসব চরের মানুষ ছাড়াও নদীটির বালাসী বাহাদুরাবাদ ঘাট সহ বিভিন্ন ঘাট দিয়ে কমপক্ষে দুপারের ১০ জেলার মানুষ এ পথে যাওয়া আসা করে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ব্রহ্মপুত্রের নাব্য সংকটে ১ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কুড়িগ্রামের চিলমারি রৌমারী নদীপথে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, আসছে না পণ্য বোঝাই ট্রাক সহ অন্যান্য যানবাহনও। এদিকে নাব্য সংকটে ফেরি বন্ধ থাকলেও ড্রেজিং সাপেক্ষে ফেরি চলাচলের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। জামিল মিয়া ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। ব্রহ্মপুত্র নদে নাব্য সংকট, ঘাটে পড়ে আছে বিআইডব্লিউটিসির 2টি ফেরি কদম ও কুঞ্জলতা, আর ঝুঁকি নিয়ে মালামাল নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন যাত্রীরা। যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে কুড়িগ্রামের চিলমারি রৌমারী নদীপথে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ফেরি চলাচল শুরু হয়। এ রুটে ঢাকাসহ অন্যান্য বিভাগের সঙ্গে উত্তরবঙ্গের দূরত্ব অনেকটাই কমে যাওয়ায় বাড়তে থাকে পণ্য বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপ। নাব্য সংকটের কারণে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। খনন না করায় একদিকে বন্ধ ফেরি, অন্যদিকে আগের মতো ঝুঁকি নিয়ে নৌকায় দীর্ঘ নদীপথ পাড়ি দিচ্ছেন যাত্রীরা। আগে ফেরি চলাচল করতো, তখন গাড়ি ঘোড়া এবং মানুষের যাতায়াত ভাড়া কম ছিল এবং মানুষের সুবিধা হতো। যেখানে 1 ঘন্টাতেই পার হওয়া যায় সেখানে 2 ঘন্টা সময় লেগে যায়। আমরা চাই যে নদী খনন করে ফেরি চলে, এটা মোটামুটি সুবিধা পাক মানুষ। এদিকে ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথ সচল হলেই ফেরি চালু করার কথা জানায় বিআইডব্লিউটিসি। ড্রেজিং কার্যক্রম কিছুদিন পর্যন্ত চলমান ছিল, তবে বর্তমানে ড্রেজিং কার্যক্রম বন্ধ রয়েছে। যদি আবার ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নদীর খননের কাজ শুরু হয়, তার পরবর্তীতে পর্যাপ্ত পানি পাওয়া গেলে ফেরি সার্ভিস পুনরায় চালু হবে। কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ঘাট থেকে রৌমারী উপজেলার রৌমারী ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্রের এ নৌপথের দৈর্ঘ্য প্রায় 21 কিলোমিটার। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ আছে ভারত ও ভুটানের পাথর আমদানি। ফলে গুরুত্বপূর্ণ এই বন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। নেই চিরচেনা কোলাহল, বিরাজ করছে ভুতুরে পরিবেশ। বিপাকে আছেন ব্যবসায়ীরা, কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমিক, রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। চিরচেনা হাকডাক, হইচই, ট্রাকের হর্ন কিছুই নেই। বন্দর চত্বর জুড়ে নীরবতা, যেন এক ভুতুরে পরিবেশ। গেল 2 মাস ধরে ভারত ও জানুয়ারিতে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থল বন্দরে নেই আগের কর্মযজ্ঞ। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে এই স্থলবন্দর দিয়ে ৩৩,৪১১টি পণ্যবাহী ট্রাকে পাথর সহ ৯,১১,০৬৫ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলোর স্লট বুকিং ইস্যুতে ভারতের ফুলবাড়ী বন্দরে চলছে ট্রাক চালকদের আন্দোলন। এতে ৪ জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ। অন্যদিকে বাড়তি ট্রাক ভাড়া ও পাথরের মান কমে যাওয়ায় নভেম্বর থেকে ভারতের পাথর আমদানি বন্ধ, যদিও রবিবার থেকে কয়েকটি পাথর বোঝাই ট্রাক এসেছে। এমন পরিস্থিতিতে বন্দরে নেই আগের কর্মচাঞ্চল্য। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক শ্রমিক। রেট বেশি কারণে আজকে আবার গাড়ি দেখা যাচ্ছে না। বর্তমানে পোর্টে আমাদের চাউলটাই আছে, আর আমাদের কোনো মাল এখানে ঢোকা হচ্ছে না। বন্ধ হওয়ার পর মানে একবার অবস্থা খারাপ, কোনো ইনকাম নাই, অসহায় অবস্থা পড়ে আছি, না খেয়ে দিন আবাদ করতেছি, আমরা কঠিন মহাবিপদে আছি। কর্তৃপক্ষ বলছে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতায় পাথর আমদানি হচ্ছে না, এতে কমেছে রাজস্ব আয়। ভারত এবং ভুটান উভয়ের যে দ্বন্দ্ব, এই সমস্যাটা সমাধান হলে আমরা আশা করছি যদি ভুটান এবং ভারত থেকে স্বাভাবিকভাবে পাথর আসতে পারে, তাহলে খুব শীঘ্রই আমাদের বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। এই স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের পাশাপাশি নেপালের সঙ্গেও আমদানি রপ্তানির সুবিধা আছে। পাথর ছাড়াও আমদানি রপ্তানি হয় চাল, ডালের মতো নিত্যপণ্য। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।
আমন মৌসুমের পর পতিত জমিতে স্বল্পকালীন ফসল হিসেবে চাষ হচ্ছে সরিষা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি রবি মৌসুমে সরিষা আবাদ বেড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলায়। পাশাপাশি মধু সংগ্রহে বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌ বক্স। এতে মধুর সঙ্গে উৎপাদন বেড়েছে সরিষারও। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। বিস্তীর্ণ এলাকায় আবাদ হচ্ছে সরিষা, মধু আহরণে ব্যস্ত মৌমাছি। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি রবি মৌসুমে সরিষা আবাদ বেড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলায়। পাশাপাশি মধু সংগ্রহে বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌ বক্স। সংশ্লিষ্টরা বলছেন, মৌমাছির কারণে সঠিক সময়ে পরাগায়ন হয় বেড়েছে সরিষার ফলন। এমনকি অনেক ক্রেতা মধু কিনতে চলে আসছেন খেতে। মৌমাছি পড়তেছে, এগুলার জন্য আমাদের সরিষা খুব সুন্দর। এবার সরিষার অনেকগুলো সেই মোটামুটি ভালো হয়েছে। গতবারে দেখা যাচ্ছে 3-4 মণ বিঘা হয়েছে। ইনশাল্লাহ এবারে দেখা যাবে যে 4 থেকে 5, 6, 7 মণ হতে পারে। 160টি বাক্স আছে, এখান থেকে আমরা মধু নিই। প্রতি সপ্তাহে একবার করে মধু হয়। আবহাওয়া যদি ঠিক থাকে তা আল্লাহর রহমতে মধু যা সংগ্রহ হচ্ছে তাতে আশা করা যায় যে লাভের মুখ দেখা যাবে। চোখের সামনে দেখতেছি একটা ভালো ন্যাচারাল, এই জন্য আর কি নেওয়া। কৃষি বিভাগ বলছে, আমন কাটার পর বোরো রোপণের আগে স্বল্পকালীন ফসল হিসেবে আবাদ হচ্ছে সরিষা। উৎপাদন আরও বাড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সরিষা একটা বোনাস ফসল। কৃষক একদিকে যেমন খুব অল্প সময়ের মধ্যে একটা ফসল ঘরে তুলতে পারছে, পরামর্শ নিয়ে তারা আগামীতে আরও বড় পরিসরে সরিষার আবাদ করতে সক্ষম হবে এবং সেই সঙ্গে তারা মধুর উৎপাদনটাও অব্যাহত রাখবে, যেটা কিনা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনেক বড় অবদান রাখবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে হাকিমপুরে 2626 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সময় সংবাদ, হিলি। ঢাকার ক্লাবগুলোর কাছে নথি স্বীকার করল বিসিবি। তাদের দাবি মেনে নিয়ে স্থগিত করা হয়েছে গঠনতন্ত্রের সংশোধন প্রক্রিয়া। ফলে মাঠে গড়াচ্ছে সিসিডিএম এর আওতাধীন সব লীগ। একই সঙ্গে চলবে প্রথম বিভাগ ক্রিকেটের দ্বিতীয় রাউন্ড আর ডিপিএল। প্রিমিয়ার লিগে দলবদল ফেব্রুয়ারির মাঝামাঝি, যেখানে আবারও থাকছে না কোনো বিদেশি। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে নিজেদের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি ও ক্লাবের পরিচালকরা। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর কখনোই খুব একটা স্বস্তিতে সময় পার করতে পারেনি ফারুক আহমেদের বিসিবি। প্রায়শই তাদের সামাল দিতে হয়েছে নানা নেতিবাচক আলোচনা। তবে সবচাইতে অস্বস্তি বোধ হয় ঢাকার ক্লাবগুলো লিগ বয়কটের ঘোষণা। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব ফাঁস হওয়ার পর থেকেই এ নিয়ে একজোট ক্লাবগুলো। পরে বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় বোর্ডকে। ফলাফল আবারও মাঠে ফিরছে ঢাকার ক্লাব ক্রিকেট। যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা সংশোধনী আনা হয়েছিল সেটা বাতিল করেছে। তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি যে এই সংকট নিরসনে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। আমাদের 3rd ডিভিশন 2nd ডিভিশন শেষ হয়ে গেছে এবং আমরা 1st ডিভিশনটা শুরু করতে গিয়ে একটা জায়গায় এসে থেমে গিয়েছিলাম, বাট সেটার জন্য আমরা আজকে বসছিলাম এবং উই হ্যাড আ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। ডিপিএল এর দলবদলের তারিখও চূড়ান্ত করে ফেলেছে সিসিডিএম। ফেব্রুয়ারির মাঝামাঝি দলবদল। এবারও থাকছে না কোনো বিদেশি খেলানোর সুযোগ। সার্টেন টাইমে গিয়ে প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে চাই, যাতে 2টা লিগ পাশাপাশি চলবে, 1st ডিভিশনও চলবে, প্রিমিয়ার ডিভিশনও চলবে। ফেব্রুয়ারির 8 তারিখে হয়তো মিটিংটা করব। 17, 18, 19-এর মধ্যে দলবদলটা দিব। চেষ্টা করব 27, 28 যখন আমাদের পারমিট করে শিডিউল তখন খেলাটা শুরু করতে। এরকম একটা প্ল্যান আমরা ডিসকাস করেছি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান গঠনতন্ত্রে 171 জন কাউন্সিলরে 76 জনই আসে ঢাকার ক্লাব থেকে। এমনকি 25 সদস্যের পরিচালনা পর্ষদে যে সংখ্যাটা 12, যেখানে বিভাগীয় বা আঞ্চলিক পর্যায় থেকে আসে মোটে 10 জন। প্রশ্ন ছিল ক্লাবগুলোর পরিচালকদের কাছে, তাহলে ক্রিকেট বিকেন্দ্রীকরণ হবে কি করে? ডিসেন্ট্রালাইজ করতে চান ক্রিকেটকে কিভাবে? আপনি যোগ্য লোক যদি না পান, তো দায়টা সবার। যদি সবাই মিলে কাজ করে এবং যোগ্য লোকগুলি বোর্ডে আসে, আপনি যদি কম্পেয়ার করেন ঢাকার ডিরেক্টর, এবং আমি কাউকে খাটো করে কথা বলছি না, যে ঢাকার ডিরেক্টর যারা আছে তাদের লং লাইফ ক্রিকেটের হিস্ট্রি আছে অনেকের এবং অনেক নলেজেবল। আমরা এটা মনে করি যে ঢাকার ক্রিকেট লিগ মানে বাংলাদেশের ক্রিকেট। কারণ ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজার ইনভলভ নাই, এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে। 12 জন যে পরিচালক ছিল ঢাকার ক্লাবগুলি থেকে, সেটা বাড়িয়ে 16 জন করা হোক, এটা আমাদের দাবি ছিল। বাকিটা
বিসিবির বিবেচ্য বিষয়, তারা কি করবে। বাংলাদেশের ক্রিকেট উত্থানে ঢাকার ক্লাবগুলোর ভূমিকা অপরিসীম। অবশ্য নানা কারণে বিসিবিও একরকম জিম্মি তাদের কাছেই। তবে আপাতত সহজ রাস্তা বোর্ড বেছে নেয় লিগ বন্ধের অনিশ্চয়তা দূর হলেও ক্লাবগুলোর দাদাগিরি রেখে গেছে অনেক প্রশ্ন। প্যারালালি 2টা লিগ চালাবো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাবি পূরণ না হয় মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা। বন্ধ সারা দেশে ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা, প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। খুলনা ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আজও চলছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি। বন্ধ তেল উত্তোলন, সরবরাহ হচ্ছে না 16 জেলার পাম্পে। সিগন্যাল ভুলে গেছে, তারপরেও হরেন বাজে। অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। এবং শব্দরূপ নিয়েছে সন্ত্রাসে। সড়কে নামলে হর্নে অতিষ্ঠ রাজধানীবাসী, বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা, জানালেন পরিবেশ উপদেষ্টা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ে।